সে তো দেখা যাবেই বোন, আগে গায়ে হলুদের রংটা সবার গায়ে লাগুক, তারপর না হয় সম্বন্ধের রং নিয়ে আলোচনা করা যাবে। তৃষা অগোচরে হালকা কথোপকথনে মনে মনে বলল, এবার বুঝো চান্দু, অন্যের জামাইয়ের দিকে নজর না, আভি আয়েগা মজা। গুলশানারা বেগমের শনির বন্ধ অনুরোধে ওকে পুনরায় অন্দরমহলে যেতে হয়েছিল প্রয়োজনীয় সরঞ্জামাদি নিয়ে। যখন ও পুনরায় হলুদিয়া উৎসবের প্রাঙ্গণে পা রাখলো, ঠিক তখনই অতর্কিত পেছন থেকে দুটি নরম হাতে তালু ওর আঁকি পল্লবদ্বয়কে নিবিড়ভাবে আষ্টে পৃষ্ঠে চাপড়ে ধরল। তৃষা মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে গেল। বিস্ময়ে বিহবল কণ্ঠে অস্ফুট স্বরে শুধালো, কে কে আপনি? পিছন থেকে কোনো প্রত্যুত্তর এলো না। কেবল একজোড়া চঞ্চল হাতের মৃদু চাপের মাঝে একরাশ চেনা নিস্তব্ধতা খেলা করতে লাগলো। তৃষা হাতের সামগ্রীগুলো অতি সন্তর্পণে পাশে সরিয়ে রেখে নিজের দু হাতে আগন্তুকের হাত দুটো স্পর্শ করলো। বিদ্যুতীয় স্পর্শে হৃদস্পন্দনকে জানান দিল এটা ওর প্রাণের সখী, ওর সমস্ত ভণ্ডামি সারথি ওর হৃদয়ের দর্পণ মেহসানা। আবেগের অতিশয্যে তৃষা দুই হাতে মেহসানার হাতগুলো সরিয়ে দিয়ে ঘুরে দাঁড়ালো। সামনে প্রিয় সখীকে দেখা মাত্র চোখে মুখে এক অদ্ভুত প্রশান্তি আর আনন্দের হিল্লোল বয়ে গেল। তৃষা ওকে জাপটে ধরে বলল, মেহু দোস্ত, তুই কখন এলি? তুষার আবেগতাড়িত বাক্যগুলোকে উপেক্ষা করে মেহসানার কপালে হালকা চাটি মেরে নাক কুচকে বলল, আরে বাবা, একটু তো দম নিতে দে। তৃষা ওকে ছেড়ে বলল, বল। কিছুক্ষণ হলো তোর কাছে যাচ্ছিলাম, পরে দেখি তুই এখানে। আর এমনি তো আমাদের আসার কথা আরও আগে ছিল, কিন্তু তোর ওই সার্জন দেবরের চক্করে দেরি হয়েছে। হামিদা আন্টিরা না পেরে বলছিল যে আমরাই চলে আসি, এখন ওনার টাইম বের হয়েছে। ও হুম। মেহসানা এতক্ষণ আলাপচারিতায় ব্যস্ত থাকলেও মূলত তীক্ষ্ণ দৃষ্টিতে তৃষাকে পর্যবেক্ষণ করছিল। হঠাৎ ভ্রু নাচিয়ে তৃষার আপাদমস্তক পরখ করলো। কি ব্যাপার মিসেস এহসান, এত সুন্দরী হয়ে গিয়েছো? ডার্লিং, তোকে দেখে তো আমার নিজেরও বিয়ে করতে ইচ্ছে করছে রে। আচ্ছা, তো কি করে ফেল। মেহসানা মুখ বাঁকিয়ে বলল। বেডা বা মুকই। ওর প্রতি উত্তরে তৃষা কিছু বলতে গেল, তার আগেই উঠোনের অপর পাশ থেকে ভেসে আসলো শাহনারা বেগমের কণ্ঠ। তৃষামা, এদিকে আয় তো, হলুদ লাগাবো এখন অহনাকে। শাহনারা বেগমের কণ্ঠ কর্ণগোচর হতে তৃষা ওনার দিকে তাকিয়ে বললেন, খালামণি তুমি যাও, আমি এক্ষুনি আসছি। দ্রুত আয় মা। ওরা আর কালক্ষেপণ না করে ওদিকে এগিয়ে গেল। প্রাঙ্গণ জুড়ে তখন উৎসবের এক উন্মাতাল করে জোয়ার। শান বাঁধানো উঠোনের মাঝখানে অহনাকে ঘিরে বসেছে রমণীকুল। সুগন্ধি তেলের সাথে মেশানো কাঁচা হলুদে তীব্র ঘানে চারপাশটা যেন মম করছে। মুরব্বীদের হলুদ মাখানোর পর তৃষা আলতো করে এক চিমটি হলুদ অহনার কপালে আর গালে ছুঁয়ে দিল। একে একে ওকে হলুদ মাখিয়ে দিল প্রত্যেকটা নবকুড়ি। টুইঙ্কেল ছোট্ট ছোট্ট পায়ে এগিয়ে এসে তৃষার সাথে দাঁড়িয়েই হলুদ মাখালো অহনাকে। তারপর তৃষা হাতে সামান্য হলুদ নিয়ে আলতো করে ছুঁয়ে দিল টুইঙ্কেলের মিষ্টি তুলতুলে চোয়ালে। টুইঙ্কেলও নিজের ছোট্ট ছোট্ট হাত দ্বারা হলুদ আবৃত করলো তৃষার মুখশ্রী। ইউ লুকিং সুইট বানি। তোমাকেও ভীষণ কিউট লাগছে সুইটহার্ট, একদম কিউটনেস ওভারলোড। টুইঙ্কেল মিষ্টি হাসলো। একে একে প্রত্যেকে হলুদ মাখালো প্রত্যেককে, তবে বাদ পড়লো তৃষা। টুইঙ্কেল চলে যেতেই ও এক কোনায় চুপিসারে দাঁড়িয়ে আছে, কিছুতেই হলুদ মাখবে না, শাড়ি নষ্ট হয়ে যাবার ভয়ে। তবে ওর অগোচরে চলছে এক দীর্ঘ পরিকল্পনা। রাইসা, তামান্নার মোহসানা এই ত্রয়ীর চোখে তখন দুষ্টুমির ঝিলিক। ওদের হাতে ধরা বাটি ভর্তি হলুদের গায়ে রাইসা ফিসফিস করে বলল, তৃষা ভাবি মনিকা, আজ আস্ত রাখা যাবে না, হলুদ একদম ভূত বানিয়ে ছাড়বো। তৃষা বিপদ আজ করতে পেরে এক পা পেছালো, কিন্তু ততক্ষণে মেহসানা ওর এক হাত জাপটে ধরেছে। আর্তনাদ করে উঠল, মেহু ছাড়, দেখ আমার শাড়িটা নষ্ট হয়ে যাবে কিন্তু। আরে আরে, ক্যাপ্টেনের বউ হয়ে শাড়ির মায়া করিস? শালি, তোর একটা শাড়ি নষ্ট হলে তোর বর তোকে 10টা কিনে দেবে। চুপ থাক। মেহসানার হাসির মাঝে রাইসার তামান্না দুই দিক থেকে এগিয়ে এলো। তৃষার এক মুহূর্ত দেরি না করে কোনো মতে নিজেকে ছাড়িয়ে নিয়ে ভৌ দৌড় দিল। ওর পিছু পিছু হলুদের বাটি হাতে ছুটলো তিন মূর্তি। উঠোনের হাসাহাসি আর হুল্লোড় ছাপিয়ে তৃষার শাড়ির খসখস শব্দ আর চঞ্চল পায়ের নুপুরে নিকন প্রতিধ্বনিত হতে লাগলো। উঠোনের ভিড় কাটিয়ে সোজা অন্দরের দিকে ছুটলো। গন্তব্য দোতলায় নিরাপদ ঘর। রাইসা পেছন থেকে চিৎকার করে বলল, ভাবি মনি, পালিয়ে বাঁচা যাবে না, আজ তোমাকে হলুদে ভূত বানিয়েই ছাড়বো। তৃষা হাঁপাচ্ছিল। শাড়ির কুচি এক হাতে সামলে অন্য হাতে রেলিং ধরেও যখন সিঁড়ির বাঁকটা দ্রুত বেগে অতিক্রম করতে চাইল, ঠিক তখনই ঘটল বিপত্তি। 2 তলা ল্যান্ডিংয়ে আসতে কারো এক সুঠাম শক্ত দেহের সাথে ও সজোরে ধাক্কা লাগলো। তৃষা নিজেকে সামলাতে না পেরে ছিটকে পড়ে যাচ্ছিল, কিন্তু তার আগে একজোড়া বলিষ্ঠ হাত ওর কোমর জড়িয়ে ধরে এক হাঁচকা টানে নিজের বুকের সাথে মিলিয়ে নিল।
তৃষার বন্ধ আঁখি পল্লব ভয়ে কাঁপছিল। হঠাৎ নাসারন্ধ্রে ধাক্কা দিল পরিচিত পারফিউমের কড়া ঘ্রাণ। ও চোখ খুলে তাকাতেই দেখল আর্য সেই অতলান্ত গম্ভীর চোখের চাহনি। আর্য শুভ্র পাঞ্জাবিতে তৃষার হাতের হলুদের ছাপ ইতিউতি লেগে আছে। হট ননসেন্স, এইভাবে ছোটাছুটি করছো কেন? তৃষা ভয়ে আড়ষ্ট হয়ে আসছিল। এই বুঝি আর্য ওকে এক ধমক দিবে। তবে আর্যর কণ্ঠে ধমকের চেয়ে উদ্বিগ্নতা প্রবল দেখে খানিক সাহসের সঞ্চয় হলো ওর। আর্যর অগোচরে শুকনো ঢোক গিলে ও বলল। এমনি। ওকে কথা শেষ করতে না দিয়ে আর্য বলল। এমনি এমনি কেউ ছোটাছুটি করে? তার উপর শাড়ি পরছেন ম্যাম, নিজেকে সামলান, সাথে আমাকেও শান্ত থাকতে দিন। আপনার কন্ডিশনে যে কোনো মুহূর্তে হার্ট ফেল হতে পারে আমার। শেষ কথাগুলো খানিক নিম্ন স্বরে বলল আর্য, যার দরুন সেগুলো কর্ণগোচর হলো না তৃষার। তাইও পুনর্বার প্রশ্নাত্মক দৃষ্টি মেলে বলল। মানে? আর্য ওকে ছেড়ে দিল সন্তর্পণে। অতঃপর নিজের পাঞ্জাবি ঠিক করতে করতে বলল। নাথিং। তৃষা ওকে ফের প্রশ্ন করতে যাবে তার আগে আর্য বলল। পাঞ্জাবিটা নষ্ট করে দিয়েছেন, এখন এটা পরিষ্কার করবে কে? আমি কি জানি? তৃষা তৎক্ষণাৎ ওখান থেকে কেটে পড়তে গেলেই আর্যর হাত আঁকড়ে নিজের কিছুটা কাছাকাছি টেনে এনে বলল। আপনি কি জানেন ম্যাম, এখন কি আমি এটা পরে ওখানে যাব? সেটা আপনিই জানেন। আর আমায় একটা কথা বলুন তো, হলুদের দিন সাদা পাঞ্জাবি কে পরে? আমি পরি, কোনো প্রবলেম? না, কোনো প্রবলেম নেই। আর আপনি যখন পরেনি তাহলে আমাকে বলছেন কেন? হলুদের দিনে একটা সাদা পাঞ্জাবি পরলে নোংরা তো হবেই। যান গিয়ে নিজে পরিষ্কার করে নিন। তৃষা পালানোর জন্য ছটফট করতে করতে আর্যর হাতের বাঁধন থেকে নিজেকে ছাড়ানোর চেষ্টা করলো। অথচ আর্য ওকে নড়বার একদণ্ড অবকাশ না দিয়ে ওর কবজিটা সামান্য শক্ত করে ধরে ওর চোখের দিকে স্থির দৃষ্টিতে চেয়ে ভরাট গলায় বলল। যুক্তি ভালোই শিখছেন ম্যাম, ভুলটা আপনার, অথচ সাফাই গাইছেন আমার পাঞ্জাবির কালার নিয়ে। তৃষা ঠোঁট উল্টে অবজ্ঞা সুরে বলল। আরে বাবা, এখানে আমার দোষটা কোথায়? আমি তো জাস্ট রাইসাদের হাত থেকে বাঁচতে যে দৌড়াচ্ছিলাম। আপনি কেন মাঝপথে পাহাড়ের মতো দাঁড়িয়েছিলেন? দোষ তো আপনারই। পাহাড় নড়ে না তিশা, সমতলকে পাহাড়ের কাছে আসতে হয়। এখন আমার এই পাঞ্জাবিতে আপনার হাতের ছাপ দিয়ে লেগেছে, এটার সলিউশন কি? আমি কি এই কন্ডিশনে নিচে গিয়ে সবার ইনভেস্টিগেশনের শিকার হব? তৃষা অপ্রস্তুত হয়ে এদিক ওদিক তাকে আমতা আমতা করে বলল। উফ, আপনি না বড্ড বেশি খুঁতখুঁতে। জাস্ট একটু হলুদই তো লেগেছে, ধুয়ে ফেলেই তো হয়। ছাড়ুন এখন আমায়, ওরা চলে আসবে। আর্য তৃষার হাতটা এক ঝটকায় ছেড়ে দিয়ে নিজের পাঞ্জাবির দাগটার দিকে তাকালো। ওর চোয়াল শক্ত করে গম্ভীর গলায় বলল। সারলাম, কিন্তু মনে রাখবেন এই ম্যানেজ কন্ট্রোল কিন্তু আপনাকেই করতে হবে। এখন যান, নিজেকে হলুদ ভূত হওয়া থেকে বাঁচান। আপনার এই ক্লামোজিনের সামলাতে আমার সিস্টেমে এমনিতেই ওভারলোডেড হয়ে আছে। তৃষার এক মুহূর্ত দাঁড়ালো না। আর্যর ওই তীব্র চাহনি আর গাম্ভীর্য মাখা ধমকের রেশ থাকতেই ও শাড়ির কুচি সামলে নিয়ে চিলের মতো দৌড় দিয়ে সিঁড়ি বেয়ে উপরে উঠে গেল। যাওয়ার সময় নুপুরের দ্রুতলয়ের ঝংকার আর্যর কানে এক অদ্ভুত প্রশান্তি দিয়ে গেল। আর্য স্থির হয়ে দাঁড়িয়ে নিজের মনে বিড়বিড়িয়ে বলল। ক্রেজি গার্ল, আপনাকে সামলানো আর মা সমুদ্রে জাহাজ চালানো দুটি সমান চ্যালেঞ্জিং। হঠাৎই প্রাঙ্গণের সাউন্ড বক্সে বেজে উঠল এক সুরেলা লহরী। গানের লাইনগুলো যেন আর্যর হুবহু মিলে গেল। অজান্তে হাত রাখলো নিজের বুকের বাপাশে। স্পষ্ট টের পেল হৃদযন্ত্রের অবাধ্য কম্পন। এদিকে তৃষাকে ধাওয়া করা তীব্র উন্মাদনায় ছুটতে ছুটতে কখন যে দিকভ্রান্ত হয়ে অন্দরের গোলকধাঁধায় পথ হারিয়েছে তার হুঁশ নেই মেহসানার। হাতে ধরা হলুদের বাটিটা সামলেও যখন করিডোরে শেষ বাগটা সজোরে অতিক্রম করতে চাইল, ঠিক তখনই বাঁধল বিপত্তি। দীর্ঘকায় এক সুঠাম অবয়বের সাথে সজোরে সম্মুখ সংঘাত ঘটল ওর। মুহূর্তের অসাবধানতায় হাতের হলুদের বাটিটা নিয়ন্ত্রণ হারিয়ে ছিটকে গিয়ে পড়ল সম্মুখে দণ্ডায়মান পুরুষটির নীল রঙা পাঞ্জাবির ঠিক বক্ষস্থলে। হলুদের গাঢ় প্রলেপটি মুহূর্তে নীল অম্বরে এক বিশ্ব দৃশ্য মানচিত্রের অবতারণা করল। মেহসানা ভারসাম্য হারিয়ে পড়ে যেতে গিয়েও নিজেকে সামলে নিল। মেজাজটা এমনিতেই চড়া, তার উপর এমন সংঘর্ষেও এক মুহূর্ত না ভেবেই সামনে দাঁড়িয়ে থাকা ব্যক্তিটার দিকে চোখ রাঙিয়ে চেঁচিয়ে উঠল। আরে আপনি কি চোখে দেখতে পান না? মাঝ রাস্তায় এভাবে খাম্বার মতো দাঁড়িয়ে থাকার মানে কি? আমার সব হলুদ তো নষ্ট হয়ে গেল। আদ্রিয়ান স্তম্ভিত হয়ে নিজের সাধের পাঞ্জাবির দিকে তাকালো, পরপর সম্মুখের রমণীটির দিকে। কিঞ্চিত রাগ দেখানোর ব্যর্থ প্রচেষ্টায় বলল। এক্সকিউজ মি, খাম্বা হয়ে আমি দাঁড়িয়েছিলাম নাকি আপনি বুলেট ট্রেন সেজে অন্দরমহলে ট্রায়াল দিচ্ছিলেন? নিজের অকাজের দায় অন্যের ঘাড়ে চাপানোটা কি আপনার নিয়মিত অভ্যাস নাকি? প্রথমত নিজে এসে ধাক্কা দিয়েছেন, সরি তো বলেনইনি, আবার অসভ্যের মতো আমাকেই দোষারোপ করছেন। মেহসানা বামভ্রুটা সামান্য উঁচিয়ে বলল। কি বললেন? কি বলবো আমি? সরি। আইসা আমার খালু, সরি তাও নাকি আপনাকে বলতে হবে?
দুইটা একসাথে যায়? আদ্রিয়ান এবার সত্যি বিরক্ত হলো এমের এমন তারা জবাবে ভ্রুকুঞ্চন পূর্বক ও বলল। মানে? মেহসানা ভাবলেশীন কণ্ঠে বলল। বুঝলে বুঝপাত্তা, না বুঝলে তেজপাত্তা। এর মানে কি? আপনার মাথা। বলে আর এক মুহূর্ত সেখানে দণ্ডায়মান রইল না মেহসানা। আদ্রিয়ানকে আর কোনো প্রশ্ন করার অবকাশ না দিয়ে গটগট পায়ে সেখান থেকে প্রস্থান করলো। আদ্রিয়ান সূক্ষ্ম নেত্রের প্রস্থান পথের দিকে চাইলো। পরক্ষণে নিজের নষ্ট হয়ে যাওয়া পাঞ্জাবিটা পরখ করে মনে মনে বিড়বিড় করলো। অসভ্য মেয়ে। হাস্যের কলতানে মুখরিত হলুদিয়া প্রাঙ্গণ, মুরব্বীদের অট্টহাসি আর পরিহাসের সুর প্রাঙ্গণ জুড়ে এক উৎসব মুখর উন্মাদনা ছড়িয়ে দিচ্ছে। অহনাদের গায়ে হলুদ পর্বে সমাপ্তি ঘটেছে কিছুক্ষণ হলো। মুরব্বীদের হাস্যোজ্জ্বল আশিস আর তরুণীদের মুহ গুঞ্জনের আবহে এক অদ্ভুত স্নিগ্ধতা খেলে যাচ্ছে চতুর্দিকে। প্রতিটা কোণে যেন তখন এক আসন্ন শুভক্ষণের প্রতীক্ষায় বিভোর। অহনাকে এনে ড্রয়িং রুমের পার্শ্ববর্তী একটা কক্ষে বসানো হয়েছে। যদিও পাড়ার ভাবি আর আত্মীয়দের উপস্থিতিতে জনাকীর্ণ পরিবেশ সেথায়, তবুও এসির শীতল হাওয়ায় কিঞ্চিত স্বস্তি মিলছে। মেহসানা, তৃষা, তিথি আর রাইসার সাথে বাম দিকেই বসেছিল। তৃষার কোল জুড়ে টুইঙ্কেলের দখলদারিত্ব। হঠাৎ অহনার মিষ্টি মুখশ্রীতে চেয়ে তিথি বলল, কি মিষ্টি লাগছে মেয়েটাকে। মেহসানা পাশ থেকে জবাব, জি আপু, তোমরা সবাই এত সুন্দরী, চোখ ধাঁধিয়ে যায় একদম। তিথি ওর দিকে চেয়ে বলল। তোমার থেকে বেশি নয়। মেহসানা খানিক লজ্জা পেয়ে বলল, কি যে বলো না, কই তোমরা আর কই আমি। আরে সেমরি, বহুত সুন্দরী তুই, ঢং করিস না তো। তিথির এমন কথায় মুচকি হাসলো মেহসানা। মোটামুটি সবার সাথেই সখ্যতা গড়ে উঠেছে ওর। কিছুক্ষণের মধ্যে একে অন্যের পরিচিত হয়ে উঠেছে ওরা। ওদের কথার মাঝেই ফোরন কাটলো টুইঙ্কেল। তৃষার গলা জড়িয়ে মুখে ছোট্ট করে চুমু এঁকে সকলের উদ্দেশ্যে বলল, No, you all are wrong, my bunny. The prettiest lady here. টুইঙ্কেলের কথায় হেসে উঠল উপস্থিত সকলে। রাইসা ওর তুলতুলে চোয়াল দুটো খানিক টেনে বলল, ও লে আমার সোনা, তোমার বাণী সুন্দর বলেই তো তোমার বাবা তোমার বাণীকে বেছেছিল না। এতে সন্দেহের কি আছে? আমরা সবাই জানি তোমার বাণী এখানকার সব থেকে সুন্দরী। রাইসার কথায় সকলে মুখ চেপে হাসলো। খানিক লজ্জা পেল তৃষা। এদিকে ছোট্ট টুইঙ্কেলের মস্তিষ্ক বুঝলো না রাইসার কথার মর্মার্থ। ও শুধু এতটুকুই বুঝলো যে রাইসা ওর বাণীর প্রশংসা করেছে। তাই ও মাথা নাড়িয়ে বলল, হ্যাঁ, ঠিক বলেছ। ওর কথায় আরও একবার হাসির হিল্লোল বয়ে গেল সেথায়। তৃষা খানিক লাজুক হেসে টুইঙ্কেলের নিষ্পাপ মুখশ্রীতে চাইল। বাচ্চাটা যদি বুঝতো আসলে ওরা কি বলছে। কিছুক্ষণ বাদে তামান্না এক বাটি সন্দেশ নিয়ে ওদের আড্ডায় যোগ দিল। মেহসানা একটা দীর্ঘশ্বাস ফেলে আকাশের দিকে তাকিয়ে নাটুকে স্বরে বলল, যাই হোক, তিথি আপু যে যাই বলুক, আমার জীবনটা বেদনার। মোর অন অ্যান্ড অনলি বেস্ট ফ্রেন্ডেরও বিয়ে হয়ে গেল, আর আমি এখনো সিঙ্গেল অ্যান্ড রেডি টু বি মিঙ্গেল সাইনবোর্ড ঝুলিয়ে ঘুরছি। জীবনে কি করলাম? তামান্নার পাশে বসে পিঠে একটা সান্ত্বনা চাপড় মেরে ফিক করে হেসে বলল, আরে বোন, একদম কলিজায় হাত দিছোস। আমার অবস্থাও সেম। বাড়িতে বিয়ের কথা উঠলে আম্মু এমন ভাবে টাকায় যেন আমি কোনো মূল্যবান রত্নের কথা বলছি। তৃষা ওদের এই বিলাপ শুনে মুখ টিপে হাসতে হাসতে বলল, তোমরা দুজনে মিলে একটা সিঙ্গেলস অ্যাসোসিয়েশন খুলে ফেলো না, দেখবা মেম্বার কম পড়বে না। তৃষার কথায় মেহসানা ঈষৎ রাগ দেখিয়ে বলল, ফাইজলামি করিস? আমরা বলছি দুঃখের কথা। আমি কই ফাজলামো করলাম? আমি তো সত্যিটাই বললাম। ওদের হাসাহাসি যখন তুঙ্গে, ঠিক সেই মুহূর্তে আড্ডার মাঝখানে হুট করে এসে উদয় হলো আদ্রিয়ান। ওর উপস্থিতিতে হাসাহাসির রোল মুহূর্তে স্থিমিত হয়ে গেল। ঘরের প্রতিটা নারী মূর্তির উপর একবার চোখ বুলে আদ্রিয়ানের দৃষ্টি স্থির হলো মেহসানার উপর। মেহসানাও দমে যাওয়ার পাত্রী নয়। ও এক মনে সন্দেশ চিবোতে চিবোতে বেশ তার ছেলের সাথে আদ্রিয়ানের দিকে তাকিয়ে ভ্রু কুচকালো। আদ্রিয়ান কয়েক কদম এগিয়ে এসে তৃষার উদ্দেশ্যে গম্ভীর স্বরে বলল, তৃষা ভাবি, আপনার গেস্ট লিস্টে কি আজকাল রোড রোলারদেরও ইনভাইট করা হয়? অন্তর্মহলে যেভাবে ট্রাফিক জ্যাম তৈরি হচ্ছে, তাতে সিগন্যাল ছাড়া হাঁটাচলা করা তো লাইফ রিস্ক হয়ে দাঁড়িয়েছে। আদ্রিয়ানের তেরা কথা শুনে মেহসানা সোফা ছেড়ে দাঁড়িয়ে পড়ল। কোমরে হাত দিয়ে বেশ ঝাঁঝালো গলায় পাল্টা জবাব দিল, শুনুন মিস্টার ল্যাম্পপোস্ট, আপনার মতো যারা মাঝ রাস্তায় নেটওয়ার্ক খুঁজতে দাঁড়িয়ে থাকে, জ্যামটা আসলে তাদের কারণেই হয়। আর আপনার ওই নীল পাঞ্জাবির ম্যাপটা কিন্তু বেশ ইউনিক ছিল। উল্টো আমাকে থ্যাঙ্ক জানানো উচিত ছিল আপনার। আদ্রিয়ান তার ছেলের হাসি এসে তৃষার দিকে ফিরল। ভাবি, আপনার ওই বান্ধবীকে কি কোনো ডিবেট কম্পিটিশন থেকে হায়ার করেছেন? লজিক নেই, শুধু নয়েজ পলিউশন। মেহসানা তেড়ে যেতে চাইলে তৃষা মাঝখানে এসে দুজনকে থামিয়ে হাসতে হাসতে বলল, আরে আরে, আপনারা কি এখানেও কুস্তি শুরু করবেন?
আদ্রিয়ান ভাইয়া, আপনি তো একটু থামুন। পাশ থেকে টুইঙ্কেল উকি দিয়ে বলল, পাপা বলে ঝগড়া করলে ব্যাড বয় হতে হয়। তোমরা কি ব্যাড বয় গার্ল? টুইঙ্কেলের নিষ্পাপ প্রশ্নে আদ্রিয়ান আর মেহসানা একে অপরের দিকে অগ্নিদৃষ্টি হেনে মুখ ঘুরিয়ে নিল। তৃষা মিটিমিটি হাসতে হাসতে দুই মূর্তিকে শান্ত করার চেষ্টায় মগ্ন। তখনই তিথি বলল, আরে আরে কুল কুল। আরে আদ্র ভাই, তুমি কি শুরু করলা? মেহু তুমিও কুল। ঝগড়া তো একটু পরে হবে, বাড়ির ছেলেরা ভার্সেস মেয়েরা, তখন দেখা যাবে কে কত ঝগড়া করতে পারে। ওরা অবাক দৃষ্টিতে তিথির দিকে তাকালো। মেহসানা কিঞ্চিত ভ্রু কুচকে শুধালো, মানে? ও, তোমাকে তো বলা হয়নি, আমাদের জমিদার বাড়িতে একটা রেওয়াজ আছে। আমরা হলুদ সন্ধ্যা না করে বিকালে নাচ গানের আয়োজন করি। সেখানে বাড়ির ছেলেরা এক পক্ষ আর মেয়েরা অন্য পক্ষ হয়। একটা কম্পিটিশন বলতে পারো। সেখানে এক পক্ষ অন্য পক্ষকে হারাবে। যে পক্ষ হারাতে পারবে সারা বছর সে পক্ষর কথায় অপর পক্ষকে চলতে হবে। বুঝতে পেরেছো? যদিও এটা বিয়ের মৌসুমে আসে, তবে বলা যে অন্য বিয়ে আগ পর্যন্ত এই পুরস্কার পায় বিজয় পক্ষ। মেহসানা আনমনে মাথা নাড়ল। আদ্রিয়ান ওর দিকে তাকিয়ে বলল, ওনার গোবর ভরা মাথায় কিছু ঢোকেনি তিথি। এই যে মিস গোবর ঠাসা, এর মানে হচ্ছে ইনডাইরেক্টলি ছেলেদের দমিয়ে রাখার চেষ্টা, বুঝেছেন? এমনিতেও ছেলেরা অনেক উদার মনের হয়, মেয়েদের এমনিতেই জিতিয়ে দেয়। আর একটা বিয়ের পর অন্য বিয়ে কমপক্ষে 2 থেকে 3 বছর পর হয়, তো সারা বছরের নাম করে ওরা সারা জীবন আমাদের মাথা খায়, যেমন আপনি একটু আগে খাচ্ছিলেন, বুঝেছেন? মেহসানা রেগে তেড়ে যেতে গিয়েও কিছু বলল না। আসলেও প্রথমে বুঝছে ছিল না, তাই ও কথা ঘুরিয়ে বলল, থাক, আমি পাগলকে বেশি কিছু বলি না। উদাসীন অপরাহ্নের ম্লানিমায় তালুকদার মঞ্জিলের বিস্তৃত প্রাঙ্গণ আজ এক নব্য যৌবনের উৎসবে মাতোয়ারা। মাথার উপর শামিয়ানার গাঢ় নীল আর হলদেটে কাপড়ের আড়ালে সূর্যের তপ্ত রশ্মিগুলো নতি স্বীকার করেছে। সমগ্র চত্বর জুড়ে স্নিগ্ধতা বিরাজমান। রমণী আর পুরুষালী উপস্থিতিতে মুখরিত হয়েছে স্থানটা। চতুর্দিকে তখন এক মিষ্টি লড়াইয়ের দামামা। চমকপ্রদক ভাবে সেখানে উপস্থিত আর্য। যদিও ওকে আনাটা এতটাও সহজসাধ্য ছিল না, তবুও সকলের জোর জবস্তিতে তো এক প্রকার বাধ্য হয়ে এসেছে ও এখানে। পার্শ্ববর্তী পুষ্পসজ্জিত আসনে বসে আছে অহনা, শাহরিয়ার আর তার দুপাশের বিন্যস্ত আসনগুলোতে বসা সকলে। মাঝখানে সুবিস্তৃত স্থানটায় উৎসবের আয়োজন। হঠাৎ সঞ্চালক হিসেবে সেখানে উপস্থিত হলো সৌভিক। দরাজ গলায় ঘোষণা করলো, লেডিস অ্যান্ড জেন্টলম্যান, লড়াইটা আজ সম্মানের। দেখা যাবে কারা হারে আর কারা জেতে। নিয়মটা সিম্পল, আমি বয়ামটা নিয়ে আসবো আর দুই পক্ষের প্রতিনিধিরা চোখ বন্ধ করে একটা করে চিরকুট তুলবেন। সেখানে যা লেখা থাকবে ঠিক সেটাই পারফর্ম করতে হবে। যদি কেউ রিফিউজ করেন বা ফেল করেন, তবে সারা বছরের জন্য অন্য পক্ষের গোলামি করার বন্ডে সই করতে হবে। সো গাইজ, আর ইউ রেডি? সকলের এই সম্মতিক্রমে সৌভিক প্রথমে এগিয়ে গেল মেয়েদের দলের দিকে। তৃষা এক পলক আর্যের দিকে তাকালো। আর্য সোফায় হেলান দিয়ে এক হাত পকেটে গুজে তৃষার দিকে তাকিয়েছে। তৃষা বুক ভরে নিঃশ্বাস নিয়ে বয়াম থেকে একটা গোলাপি চিরকুট তুলল। সৌভিক চিরকুটটা নিয়ে উচ্ছ্বাসে বলল, ওয়াও, শুরুতেই রোম্যান্টিক কিছু। এখানে লেখা আছে নিচের জীবন সঙ্গীকে ইশারায়। এখানে লেখা কথাটা বোঝাতে হবে। সো মিসেস আর্য এহসান ওরফে মাই সুইট ভাবি, দ্য ফ্লোর ইজ ইয়োর্স। তৃষার গাল দুটো মুহূর্তে আরক্তিম হয়ে উঠল। এখানে যে শব্দটা লেখা আছে সেটাও আর্যকে বলবে কিভাবে? লাজুকতা বেষ্টন করছে ওকে তীব্ররূপে। ও যখন ভাবনায় নিমগ্ন, ঠিক তখনই তাতে ছেদ পড়ল ভেসে আসা সৌভিকের কণ্ঠস্বরে। কি হলো ভাবি, আসুন। তৃষা অপ্রকৃতস্থের ন্যায় চেয়ে বোকা কণ্ঠে বলল, হ্যাঁ। আরে স্টেজে আসবেন তো? তৃষা কিছু বলতে যাওয়ার আগেই ছেলেদের দিক থেকে কেউ একজন বলল, আরে ইয়ার বাদ দে, ভাবি মনে হয় খেলা শুরু করার আগেই আমাদের জিতিয়ে খেলা শেষ করতে চায়, তাই না ভাবি? ছেলেপক্ষে টিটকারিটা যেন অগ্নি হলকার ন্যায় ছড়িয়ে পড়ল আসরে। আদ্রিয়ান বাঁকা হেসে আলতো স্বরে বলল, তৃষা ভাবি, ময়দান ছাড়ার আগে একবার ভেবে নিন, এই হারের দায় কিন্তু পুরো গার্লস গ্যাংয়ের ওপর বর্তাবে। তার চেয়ে বরং আত্মসমর্পণ করে নিন, আমরা একটু না হয় দয়া দাক্ষিণ্য দেখাবো। ওর কথায় ছেলেদের পক্ষ থেকে হাসির হররা বয়ে গেল। ফের তৃষার আত্মসম্মানে যেন মৃদু টোকা লাগলো হয়তো। কয়েকবার তীক্ষ্ণ চোখে আদ্রিয়ানের দিকে তাকালো। পরক্ষণে ওর দৃষ্টি গিয়ে স্থির হলো সোফায় আয়েশ করে বসা আর্যর উপর। আর্য নির্লিপ্ত ভঙ্গিমায় বুকে হাত গুজে এদিকে চেয়ে আছে। তৃষার জেটটা মুহূর্তে চড়া দিয়ে উঠল। ও শাড়ির আঁচলটা দৃঢ়ভাবে কাঁধে রেখে গটগট পায়ে সামনে গিয়ে দাঁড়ালো। মেহসানা পাশ থেকে চিৎকার করে উৎসাহ জুগিয়ে বলল,
তৃষা মঞ্চের মতো সাজানো সেই ফাঁকা জায়গাটার মাঝখানে গিয়ে দাঁড়ালো। ওর সামনেই আর্য বসে, চারিদিকে হই হুল্লোড়ে যেন এক পলক স্থিমিত হয়ে এলো। সকলের কৌতূহলী দৃষ্টি তৃষার উপর নিবদ্ধ। সৌভিক আড়ালে গিয়ে ফিসফিস করে চিরকুটে লেখাটা আর্যকে দেখানোর চেষ্টা করলে আর্য হাত তুলে ওকে থামিয়ে দিল। ও চায় তৃষা নিজেই যেন ওকে বুঝিয়ে দেয়। তৃষা এক গম্ভীর দীর্ঘশ্বাস নিল। চিরকুটে লেখা ছিল আই লাভ ইউ। মূলত দেব আর পায়েলের ভারতীয় চলচ্চিত্রের নাম অবলম্বনে এটা দেওয়া হয়েছে, কিন্তু ওই জিনিসটা সকলের সম্মুখে আর্যকে কিভাবে বুঝাবে? অস্থিরভাবে নিজের আঙ্গুল মটকাতে লাগলো। ওর কম্পিত অধর আর আনত নয়ন এক অবাধ্য ব্যাকুলতায় বারংবার আর্য দৃষ্টি ছুঁয়ে যাচ্ছে। অতঃপর চারদিকে নিস্পন্দ নীরবতাকে সাক্ষী রেখেও প্রথমে ডান হাতটা নিজের দিকে ইশারা করলো। তারপর দুই হাতের আঙ্গুলদ্বয় দ্বারা হৃৎপিণ্ডের অবয়ব তৈরি করে পরক্ষণে তর্জনী তুলে আর্যর প্রশস্ত বক্ষস্থলে স্থির করল। নিস্তব্ধ মজলিসে সকলের ভ্রুকুঞ্চিত বিস্ময় তখন তুঙ্গে। প্রত্যেকে সরু নেত্রে অবলোকনপূর্বক ওর ইশারার মানে বোঝার চেষ্টা করছে। ঠিক তখনই নীরবতা চিরে প্রতিধ্বনিত হলো আর্যর ভরাট কণ্ঠস্বর, আই লাভ ইউ। আর্যর উত্তরে দুনয়নে লজ্জার গাঢ় আস্তরণ পড়ল তৃষার। উপস্থিত সকলের বিস্ময় মাখা দৃষ্টির সম্মুখে তৃষা ধীর লয়ে ঘাড় নেড়ে আর্যর চোখের দিকে চাইল। ওর সেই সলজ্জ মৌনতায় যেন সহস্র শব্দের বাজ পড়ার রূপ নিল। মৃদুস্বরে শুধু উচ্চারণ করলো, হ্যাঁ। সঙ্গে সঙ্গে নিস্তব্ধতা ভেঙে হর্ষধ্বনিতে ফেটে পড়ল চারিপাশ। সৌভিক এগিয়ে এসে বলল, ব্রাভো ভাইয়া, ভাবি, জাস্ট অসম, তোমাদের কেমিস্ট্রি তো হেভি। তৃষা সলজ্জ হেসে কাঙ্ক্ষিত আসনে গিয়ে বসলো। পুনরায় শুরু হলো খেলা। একে একে প্রত্যেক জোড়া কপত কপতির মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই সংঘটিত হলো। চিরকুট তোলার পালা এবার আসলো মেহসানার। ও আর দৃষ্টিতে আদ্রিয়ানের দিকে তাকিয়ে একখানা চিরকুট তুলল। সেখানে বড় বড় অক্ষরে লেখা, নিজের সবচেয়ে অপছন্দনীয় মানুষটাকে গানে গানে কিছু বলা। চিরকুট পরে এক কুটিল হাসি হাসলো মেহসানা। ও দৃষ্টি সরাসরি আদ্রিয়ানের দিকে নিবদ্ধ হলো। ভনিতা না করেও গাইতে শুরু করলো, পায়ে পাতলে বাঁধিয়ে ঝগড়া দিন রাত করিস খিটমিট খিট। গানের সুরের সঙ্গে ওর বিদ্যুপাত্মক চাহনি আর তেরা ইশারা দেখে পুরো আসরে হাসির রোল পড়ে গেল। আদ্রিয়ান ঠিকই বুঝেছে ওকে বুঝিয়ে গান গাইছে মেহসানা। তবে ও কি দমবার পাত্র নাকি? ও নিজের আসন ছেড়ে তৎক্ষণাৎ উঠে দাঁড়িয়ে ওর দিকে এগিয়ে যেতে যেতে গাইতে শুরু করলো, চল তুইও তো পেতনি হো হো হো, হিংসুটে ভূতনি হো হো হো। মেহসানা ওর দিকে তেরে গিয়ে গাইলো, হে বাদর মুখো তাদর ছেলে দেখলে চলে গায়ে টিউ। আদ্রিয়ানও ওর দিকে এগিয়ে গিয়ে গাইলো, আরে পেঁচে মুখী ধেরে খুকি যারে ফুটে যা হেইটিও। ওদের গানে শান্ত পরিবেশে মুহূর্তে রণক্ষেত্রে পরিণত হয়েছে। তৃষা, তামান্না, রাইসা কোনো মতে মেহসানাকে ওদের পাশে এনে বসিয়েছে। সৌভিক হাসতে হাসতে আবার সকলের সম্মুখে এসে দাঁড়ালো। নিজেকে সামলানোর ব্যর্থ প্রচেষ্টা চালিয়ে বলল, সরি, বাট আদ্র ভাই তো রীতিমতো পাশের বাসার জরিনার মার মতো তেরে গেছিল। আল্লাহ। ও ফের হাসলো, অতঃপর বলল, সে যাই হোক, হাড্ডাহাড্ডি লড়াই চলমান, দুই পক্ষের স্কোর সমান। তো এবার জ্যাকপট রাউন্ড। নিয়ম হচ্ছে আমি এখন একটা ওয়ার্ড বলবো, আর সেটা দিয়ে যেই পক্ষ প্রথমে গান গাইতে পারবে তারাই আজকের উইনার। সৌভিকের একটা ঘোষণার মধ্যে দিয়ে উত্তেজনার পারদ তুঙ্গে চলল। সকলে উৎসুক দৃষ্টিতে চেয়ে আছে কখন ও শব্দটা বলবে। হঠাৎ সকলের অপেক্ষার অবসান ঘটিয়ে সৌভিক বলল, এটা হচ্ছে দ। সঙ্গে সঙ্গে কেউ কিছু বুঝে ওঠার আগে তৃষা গেয়ে উঠল, দেখতে বর্বর কিন্তু আস্ত বর্বর। একটা জুটে গেছে কপালে, দেখতে হ্যান্ডসাম কিন্তু ফেলুরাম। ফেসে গেছি আমি অকালে। শেষ কলিটুকুর সমাপ্তি ঘটিয়ে তৃষা একবার আর্যকে পরখ করলো। তবে ওর নির্লিপ্ত ভঙ্গিমার দরুন ওর মনোভাব বুঝতে ব্যর্থ হলো তৃষা। এদিকে মেয়ে পক্ষ হৈ হৈ করে উঠল, ইয়েস উই আর উইন। তবে ওদের উচ্ছ্বাস দীর্ঘস্থায়ী রূপ নিতে পারল না। ছেলেপক্ষ ওরা এই বিজয় নাকচ করে বলল, মানি না, আমরা তো শুনতেও পাইনি, কি বলবো, গান কিভাবে গাইবো? ওদের এমন যুক্তি হেসে উড়িয়ে দিয়ে মেয়েরা বলল, তোমরা কালা হলে আমাদের কি? তোমরা বেশি বোঝো। তোমরা কালা। তর্ক বিতর্কের এমন পর্যায়ে আদ্রিয়ান পরিস্থিতি সামাল দিতে বলল, ওকে, যেহেতু একটা মিস আন্ডারস্ট্যান্ডিং হচ্ছেই, তাহলে আরেকটা টচ হোক। কি টচ? না টচ না, আরেকটা গান পারফরমেন্স হোক, দেখি কারা যেতে। তো রেডি? যদি না হও তাহলে বুঝবো, না থাক। মেয়েরা মানের ভয়ে রাজি হলো নিঃসংকোচে। আদ্রিয়ানের নির্দেশে সাউন্ড বক্সের কাছে গিয়ে গান অন করলো সৌভিক। জোরে জোরে বাজছে গানটা, সংসার সুখী হয় রমণীর গুণে, আজকের মেয়েরা কি সেই কথা মানে।
ওরা এগিয়ে আসলো মেয়েদের দিকে, মেয়েরাও কম কিসে, ওরাও ছেলেদের দিকে এগিয়ে গেল গানের কলি ধরে। সংসারে সুখ আসে মোটা ইনকামে। সূচনা ঘটলো আরেক হাড্ডাহাড্ডি লড়াইয়ের। হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।